শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নাজমুস টিউটোরিয়ালে স্বাগত। গত ক্লাসে আমরা রক্ত এবং সঞ্চালন অধ্যায়ে রক্ত কি, রক্তের উপাদান, প্লাজমা, রক্তের কাজ সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। আজকে 3 ধরনের রক্তকণিকা নিয়ে আলোচনা করা হবে। রক্তকণিকা 3 ধরনের: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। কারণ লোহিত রক্তকণিকার আরেক নাম হচ্ছে ইরিথ্রোসাইট বা রেড ব্লাড কর্পাসেল, রেড ব্লাড সেল অর আরবিসি। লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য হচ্ছে এটি দেখতে বৃত্তাকার, চাকতি সদৃশ, দ্বি অবতল, নিউক্লিয়াসবিহীন, লাল বর্ণযুক্ত। তাহলে লোহিত রক্তের সংজ্ঞা এভাবে দেওয়া যায়: মানুষের রক্তের রক্তরসে বিদ্যমান যে সকল রক্তকণিকা বৃত্তাকার বা চাকতি সদৃশ, দ্বি অবতল, নিউক্লিয়াসবিহীন, লাল বর্ণযুক্ত, তাদের লোহিত রক্তকণিকা বলে। এখন লোহিত রক্তকণিকার বর্ণ লাল, এর কারণ হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন বিদ্যমান। আর হিমোগ্লোবিন ভাঙলে আমরা 2 ধরনের উপাদান পাই, একটি হচ্ছে হিম আর একটি গ্লোবিন। এই যে হিম শব্দ, এই হিম ওয়ার্ডের, এই হিম শব্দের একটা সমার্থক শব্দ হচ্ছে বরফ। বরফের একটা সমার্থক হচ্ছে হিম। আর বরফ কি? শক্ত। এভাবে আমরা তুলনা করতে পারি যে লোহা, লোহাও কি? শক্ত। সেই হিসাবে হিমের মধ্যে থাকে আয়রন, Fe। কিন্তু এই আয়রন 2টা উপায় থাকতে পারে, একটা হচ্ছে Fe2+ বা ফেরাস আয়ন, একটা Fe3+ বা ফেরিক আয়ন। এখন এর মধ্যে ফেরাস থাকবে নাকি ফেরিক থাকবে? এই হিমোগ্লোবিনের মধ্যে ফেরিক থাকে না, থাকে হচ্ছে ফেরাস। এই ফেরাস আয়নের উপস্থিতির কারণে লোহিত রক্তকণিকা লাল বর্ণযুক্ত হয়। আর গ্লোবিনের মধ্যে থাকে প্রোটিন। এই হিমোগ্লোবিনের মধ্যে ফেরাস আয়নের উপস্থিতির কারণে লোহিত রক্তকণিকা লাল বর্ণযুক্ত হয়। লোহিত রক্তকণিকার উৎপত্তি হয় অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে। আর বোন ম্যারোর স্টেম সেল বা হিমোসাইটোব্লাস্ট নামক ভ্রূণীয় কোষ থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়। লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন। কিন্তু প্রকৃত অর্থে লোহিত রক্তকণিকা সব সময় নিউক্লিয়াসবিহীন থাকে না। যখন সে উৎপত্তি হয়, উৎপত্তি স্থল থেকে প্রাথমিক অবস্থায় সে নিউক্লিয়াস যুক্ত থাকে, তখন তার নাম ইরিথ্রোসাইট না, তখন তার নাম হয় ইরিথ্রোব্লাস্ট। কিন্তু আস্তে আস্তে কিছু প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াস ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে, একসময় সেল থেকে বাইরে হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়। ওই সময় সে একটি পরিণত বা পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকায় পরিণত হয় এবং তখন তাকে বলা হয় ইরিথ্রোসাইট, এবং তখন সে হয় নিউক্লিয়াস বিহীন। তাহলে তার মানে যখন সে নিউক্লিয়াস যুক্ত থাকে তখন ইরিথ্রোব্লাস্ট, যখন নিউক্লিয়াস বিহীন বা পূর্ণাঙ্গ বা পরিণত কোষে পরিণত হয় তখন সে ইরিথ্রোসাইট। কোনো সেল বা কোনো নামের পাশে যদি আমরা ব্লাস্ট ওয়ার্ড পাই তখন বুঝতে পারবো যে ওই সেলটা হচ্ছে, এই ব্লাস্ট ওয়ার্ড দেখে বুঝবো তা হচ্ছে অপরিপক্ক। আর কোনো সেলের নামের পাশে যদি সাইট থাকে তখন ওই সেলটা একটা পরিণত বা পূর্ণাঙ্গ সেল। আর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে শুধুমাত্র উটের লোহিত রক্তকণিকায় হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। এটা একটা ব্যতিক্রম ধর্মী। এখন আসি লোহিত রক্তকণিকার পরিমাণ। প্রতি ঘন মিলিমিটার রক্তে ভ্রূণ দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ হচ্ছে 80 থেকে 90 লক্ষ, শিশু দেহে 60 থেকে 70 লক্ষ, পুরুষ দেহে 50 লক্ষ, স্ত্রী দেহে 45 লক্ষ। তো যদি নৈতিক কোশ্চেন আসে যে লোহিত রক্তকণিকার সংখ্যা কোথায় সর্বাধিক, ভ্রূণ দেহে সবচেয়ে বেশি, তারপর শিশু দেহে। এখন একটা কোশ্চেন আছে ভ্রূণ দেহে কেন লোহিত রক্তকণিকার সংখ্যা সর্বাধিক হয়।
ভ্রূণদেহ থেকে ধীরে ধীরে কি আমাদের একটি পূর্ণাঙ্গ মানুষের বডি তৈরি হয়, ধীরে ধীরে আমাদের অঙ্গ তৈরি হয়। তো অঙ্গ তৈরি হওয়ার জন্য শক্তি প্রয়োজন, আর শক্তি আমরা কোথা থেকে পাই? গ্লুকোজ থেকে। সেই গ্লুকোজকে জারিত করার জন্য অক্সিজেন দরকার, আর অক্সিজেনকে ক্যারি করে বা পরিবাহিত করে, অক্সিজেন পরিবাহিত হয় লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে। তার মানে কি আমার ভ্রূণদেহে অধিক পরিমাণ লোহিত রক্তকণিকা দরকার, এই কারণে ভ্রূণদেহে বেশি পরিমাণ লোহিত রক্তকণিকা থাকে। এখন লোহিত রক্তকণিকার সংখ্যা যদি নর্মাল বা স্বাভাবিকের তুলনায় বেশি হয় তাহলে কি হয়, এবং কম হয় তাহলে কি হয়? একজন লোহিত রক্তকণিকার সংখ্যা যদি 50 লাখের থেকে 25% কমে যায়, তখন যে রোগ হয় তাকে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা বলে। এটা খুবই ইম্পর্টেন্ট, এই অ্যানিমিয়া জিনিস। অ্যানিমিয়া এর কারণ কি? রক্ত কমে যায় কেন? কারণ ওই সময় হতে পারে লোহিত রক্তকণিকা যে পরিমাণ ধ্বংস হওয়ার কথা তার থেকে অধিক পরিমাণ ধ্বংস হয়, বা যে পরিমাণ উৎপত্তি হওয়ার কথা তার থেকে কম পরিমাণ উৎপত্তি হয়, এই কারণে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দেখা যায়। আর লোহিত রক্তকণিকা যখন 65 লাখের থেকে বেড়ে যায় তখন যে রোগ হয় তাকে পলিসাইথেমিয়া বলে। লোহিত রক্তকণিকার আয়ুকাল 120 দিন। 120 দিন পর একটি লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয়। আর এই লোহিত রক্তকণিকা যকৃৎ বা লিভার, প্লিহা বা স্প্লিন এর ধ্বংসপ্রাপ্ত হয়। এখন আসলে লোহিত রক্তকণিকার কাজ। এর কাজ কি? লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ তৈরি করে। এর মাধ্যমে অক্সিজেন দেহে পরিবাহিত হয়। আর আবার কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করে। কার্বন ডাইঅক্সাইড এই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে, এবং এর মাধ্যমে অক্সিজেন পরিবাহিত হয়। আর 3 নম্বর কাজ হচ্ছে ব্লাড গ্রুপিং। এখন ব্লাড গ্রুপিং কিভাবে? ব্লাড গ্রুপ করি আমরা মানুষের রক্তে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির মাধ্যমে। আর যে অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেন লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনে অ্যান্টিজেন থাকে। তাই এই লোহিত রক্তকণিকা ব্লাড গ্রুপিং বা ব্লাড গ্রুপ নির্ণয় করতে সহায়তা করে। আর 4 নম্বরের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি যে যকৃত ধ্বংসপ্রাপ্ত হয়ে এটি দুই ধরনের পিত্তরঞ্জক তৈরি করে, একটি হচ্ছে বিলিরুবিন আর একটি বিলিবার্ডিন। শ্বেত রক্তকণিকার আরেক নাম লিউকোসাইট বা হোয়াইট ব্লাড কর্পাসেল, হোয়াইট ব্লাড সেল অর ডব্লিউবিসি। এর আরও একটা নাম হচ্ছে আরেক নাম হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। এর বৈশিষ্ট্য হচ্ছে এটা সুনির্দিষ্ট আকৃতিবিহীন নিউক্লিয়াস যুক্ত আকৃতিতে লোহিত রক্তকণিকা অপেক্ষা বড় এবং স্বচ্ছ প্রকৃতির। আকৃতিতে লোহিত রক্তকণিকা অপেক্ষা বড়, তার লোহিত রক্তকণিকার আকৃতি কত? লোহিত রক্তকণিকার ব্যাস হচ্ছে 7.3 মাইক্রোমিটার, আর এই শ্বেত রক্তকণিকার ব্যাস হচ্ছে 7.5 থেকে 20 মাইক্রোমিটার। আর শ্বেত রক্তকণিকার উৎপত্তি হয় অস্থিমজ্জা, প্লীহা এবং লসিকা গ্রন্থি থেকে। এর পরিমাণ হচ্ছে প্রতি ঘন মিলিলিটার রক্তে 5000 থেকে 8000। তাহলে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত সংখ্যার দিকে? এর প্রতি মিলিটার রক্তের পরিমাণে ডব্লিউবিসি অনুপাত আরবিসি অনুপাত ডব্লিউবিসি যেগুলো 700:1। এর মানে যতটুকু জায়গার মধ্যে 700টি লোহিত রক্তকণিকা বিদ্যমান, ওইটুকু জায়গার মধ্যে মাত্র একটি শ্বেত রক্তকণিকা থাকতে পারবে। এখন শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি বেশি হয় তাহলে কি হবে? শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের থেকে কম হয় তাহলে কি হবে? শ্বেত রক্তকণিকার সংখ্যা যখন স্বাভাবিকের তুলনায় অধিক হলে তাকে লিউকোসাইটোসিস বলে, এবং স্বাভাবিকের তুলনায় কম হলে সেই অবস্থাকে লিউকোপেনিয়া বলে।
কোনো ওয়ার্ডের শেষে আমরা যদি সাইটোসিস শব্দ পাই তাহলে তখন বুঝবো তার সংখ্যা নর্মাল বা রেঞ্জ থেকে বেশি। আর কোথাও যদি পেনিয়া ওয়ার্ড পাই তখন বুঝতে হবে যে এর সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম। এখন মানুষের যে ব্লাড ক্যান্সার হয়, এই ব্লাড ক্যান্সার আসলে কি? শ্বেতরক্তকণিকার যে ক্যান্সার, শ্বেতরক্তকণিকার ক্যান্সারকে লিউকেমিয়া বলে। এখানে শ্বেতরক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় অত্যাধিক পরিমাণ বেড়ে যায়, এই কারণে পরবর্তীতে রোগীর মৃত্যু ঘটে। লিউকেমিয়া রোগে লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয় এবং শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় অধিক পরিমাণে বেড়ে যায়, এই কারণে রোগীর মৃত্যু ঘটে। কি পরিমাণ বেড়তে পারে? শ্বেত রক্তকণিকার নর্মাল সংখ্যা হচ্ছে 5000 থেকে 8000, কিন্তু ওই ক্ষেত্রে লিউকেমিয়ায় শ্বেত রক্তকণিকার সংখ্যা কয়েক লাখ থেকেও অধিক হতে পারে। শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে গ্র্যানুলোসাইট বা দানাদার শ্বেত রক্তকণিকা, আর একটি অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার শ্বেত রক্তকণিকা। দানাদার শ্বেত রক্তকণিকা কি? মানুষের রক্তের রক্তরসে বিদ্যমান যে সকল শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজম দানাদার প্রকৃতি তাকে দানাদার শ্বেত রক্তকণিকা বলে। আর মানুষের রক্তের রক্তরসে বিদ্যমান যে সকল শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজম অদানাদার প্রকৃতির তাকে অদানাদার শ্বেত রক্তকণিকা বলে। দানাদার শ্বেত রক্তকণিকাকে তিন ভাগে ভাগ করা যায়: নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল। নিউট্রোফিল হচ্ছে এই যে শ্বেত রক্তকণিকার এইখানে অদানাদার শ্বেত রক্তকণিকার দুই ভাগে ভাগ করা যায়: লিম্ফোসাইট, মনোসাইট। এই 5 ধরনের শ্বেত রক্তকণিকার মধ্যে সংখ্যায় সর্বাধিক হচ্ছে নিউট্রোফিল। এই যে নিউট্রোফিলের সাইটোপ্লাজম হচ্ছে বর্ণ নিরপেক্ষ দানাযুক্ত, কিন্তু এক ধরনের একটা রঞ্জক আছে ইওসিন নামক রঞ্জক। সেই ইওসিন নামক রঞ্জকে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এরা এক একজন এক এক রকম রঙে রঞ্জিত হয়। নিউট্রোফিলের সাইটোপ্লাজম নর্মাল অবস্থায় বর্ণ নিরপেক্ষ দানাযুক্ত, কিন্তু ইওসিন নামক রঞ্জকে রঞ্জিত করলে এটি বেগুনি বর্ণ ধারণ করে। ইওসিন নামক রঞ্জকে রঞ্জিত করলে নিউট্রোফিল বেগুনি বর্ণ ধারণ করে। ইওসিন নামক রঞ্জকে রঞ্জিত করলে ইওসিনোফিল লাল বর্ণ ধারণ করে। ইওসিন নামক রঞ্জকে রঞ্জিত করলে বেসোফিল নীল বর্ণ ধারণ করে। এটা অনেক সময় নৈবিত্তিক আসলে ছেলেমেয়েদের অনেক সব কনফিউজ লাগে, লাল হবে না নীল হবে নাকি বেগুনি হবে। এক্ষেত্রে এই নিউমোনিক্সটা আমরা মনে রাখার টেকনিক্স বুঝতে পারি যে বেলুন। এই নাম তিনটা যদি সিরিয়ালে মনে রাখি তাহলে বেলুন প্রথমে আছে বেগুনি, পরে ল আছে লাল, এরপর ন আছে নীল। এভাবে আমরা নামটা মনে রাখতে পারবো। এখন আসি অদানাদার শ্বেত রক্তকণিকা। অদানাদার শ্বেত রক্তকণিকা দুই ধরনের: লিম্ফোসাইট, মনোসাইট। লিম্ফোসাইট হচ্ছে লসিকা কোষ বা লসিকা গ্রন্থি থেকে যে অদানাদার শ্বেত রক্তকণিকা তৈরি হয় তাকে লিম্ফোসাইট বলে। আর মনোসাইট এরা ফ্যাগোসাইটিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটিস মানে জীবাণু ভক্ষণ করার যে প্রক্রিয়া তাকে ফ্যাগোসাইটোসিস বলে। এই মনোসাইট কি করে? মৃত কোষ ভক্ষণ করে। তার মানে যে অদানাদার শ্বেত রক্তকণিকা মৃত কোষ ভক্ষণ করে তাকে মনোসাইট বলে। মনোসাইটের নিউক্লিয়াস বৃক্ক আকৃতির, কিডনি শেপ, এবং এই 5 ধরনের শ্বেত রক্তকণিকার মধ্যে সংখ্যায় সর্বাধিক হচ্ছে নিউট্রোফিল, আর আকারে সবচেয়ে বড় হচ্ছে মনোসাইট। এখন আসি শ্বেত রক্তকণিকার কাজ। শ্বেত রক্তকণিকা কি কাজ করে? এর কাজ খুব ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছর এখানে এই শ্বেত রক্তকণিকার কাজ থেকে মেডিকেল পরীক্ষা বা ভার্সিটিতে কয়েকবার এখান থেকে কোশ্চেন আসছে। আমরা জানি নর্মাল শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে সে তার রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কিসের মাধ্যমে? ফ্যাগোসাইটিস প্রক্রিয়ার মাধ্যমে। ফ্যাগোসাইটিস মধ্যে সে জীবাণু ভক্ষণ করে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ফ্যাগোসাইটিসের কাজ করে নিউট্রোফিল এবং মনোসাইট। নর্মাল অবস্থায় এই মনোসাইট যখন ব্লাডের মধ্যে থাকে, রক্তের মধ্যে, তখন সে মনোসাইট, কিন্তু ব্লাড থেকে যখন সে একটা টিস্যুতে প্রবেশ করে তখন সে মনোসাইট না, তখন সে ম্যাক্রোফেজ নাম ধারণ করে।
তোমরা এর এর আগের অধ্যায় পরিপাক এবং শোষণের যে চ্যাপ্টার সেখানে পড়ছো যে যকৃতের ম্যাক্রোফেজকে কুফার সেল বলে। এই ম্যাক্রোফেজের নাম বিভিন্ন অঙ্গাণুতে বিভিন্ন রকম হয়। তার যকৃতে এর নাম হচ্ছে কুফার সেল, ফুসফুসের মধ্যে অ্যালভিউলার ম্যাক্রোফেজ, ত্বক বা স্কিনের মধ্যে ল্যাঙ্গারের সেল, মস্তিষ্কে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইক্রোগ্লিয়া, অস্থিতে অস্টিওব্লাস্ট। এখন এটা হচ্ছে একটি কাজ, নিউট্রোফিল এবং মনোসাইট ফ্যাগোসাইটিস প্রক্রিয়া কাজ করে। ইউসিনোফিল কৃমির লার্ভা বা অ্যালার্জিক অ্যান্টিবডিকে ধ্বংস করে। বেসোফিলের কাজটা খুব ইম্পর্টেন্ট। বেসোফিলের কাজ হচ্ছে বেসোফিল হ্যাপারিন তৈরি করে। মানুষের রক্তে 3 ধরনের শ্বেতরক্তের মধ্যে অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা, কিন্তু তারপরে মানুষের রক্তনালীর ভিতরে কেন রক্ত জমাট বাঁধছে? এর কারণ হচ্ছে বেসোফিল যে হ্যাপারিন ক্ষরণ করে তা রক্ত জমাট বাঁধাকে রোধ করে। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, এই কারণে লিম্ফোসাইটকে আণুবীক্ষণিক সৈনিকও বলা হয়। অনুচক্রিকার আরেক নাম হচ্ছে থ্রম্বোসাইট। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি স্বচ্ছ প্রকৃতির, নিউক্লিয়াসবিহীন, আকারে লোহিত রক্ত কণিকা অপেক্ষা ছোট। লোহিত রক্ত কণিকার ব্যাস 7.3 মাইক্রোমিটার। এর অনুচক্রিকার ব্যাস হচ্ছে 3 মাইক্রোমিটার। এর অনুচক্রিকার উৎপত্তি অস্থি মজ্জার বা বোন ম্যারোর মেগা ক্যারিওসাইট সেল থেকে। প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্ত অনুচক্রিকার পরিমাণ 2.5 লাখ থেকে 5 লাখ। এর আয়ুকাল হচ্ছে 5 থেকে 10 দিন। এটি যকৃৎ এবং প্লীহায় ধ্বংসপ্রাপ্ত হয়। এখন লোহিত রক্তকণিকার কাজ, এর কাজগুলো একটু ইম্পর্টেন্ট। এর 1 নম্বর কাজ হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করে। অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা, মানে রক্ত তঞ্চন প্রক্রিয়া এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিমোস্ট্যাটিক প্লাক তৈরির মাধ্যমে এটি রক্তক্ষরণকে বন্ধ করে। 2 নম্বর কাজ হচ্ছে এটি সেরাটোনিন তৈরি করে। সেরাটোনিন কি করে? রক্তনালীগুলোকে সংকুচিত করে। ফলে সংকুচিত হওয়ার ফলে ওই রক্তনালীর মধ্য দিয়ে বেশি পরিমাণ রক্ত প্রবাহিত হতে পারে না। তখন কি হয়? মানুষের রক্তপাত যাতে কম হয়, রক্তপাত হ্রাস করে। তিন নম্বর কাজ হচ্ছে এটিও ফ্যাগোসাইটিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু ভক্ষণ করতে পারে। ফ্যাগোসাইটিস প্রক্রিয়ার মাধ্যমে অনুচক্রিকা কার্বন কণা, ভাইরাস এবং ইমিউন কমপ্লেক্সকে ধ্বংস করে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে 3 ধরনের রক্তকণিকা নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা প্রতিটি লোহিত রক্তকণিকার কার পরিমাণ মানবদেহে কতটুকু, তা বেড়ে গেলে কমলে কি হয় তা পড়ে রাখবা, আর কোথা থেকে উৎপত্তি হয়, কোথায় বিনাশ হয় এটাও দেখে রাখবা। আর লোহিত রক্তকণিকা বা ইরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়াকে ইরিথ্রোপয়েসিস বলে। এর একটা ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন এবং নৈবিত্তিক। এবং সে লোহিত রক্তকণিকার সংখ্যা কত, তারপর শ্বেত রক্তকণিকার কাজ, অনুচক্রিকার কাজ, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো থেকে নৈবিত্তিকার সম্ভাবনা বেশি। পরবর্তী ক্লাসে
রক্ততঞ্চন প্রক্রিয়া, লসিকা, রক্তনালী যেমন ধমনী, শিরাকোষ নালী, এগুলো নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে তোমাদের সবার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।